नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। এখন আপনাদের সঙ্গে আমি আছি, আমি শ্রী নরেন্দ্র নারায়ণ ঘোষ। 1931 সালের মে মাসের 31 তারিখের এক রবিবার ওপার বাংলার ঢাকা বিক্রমপুরের ছোট্ট একটা গ্রাম, সেখানে আমার জন্ম। এ আমার এক দীর্ঘ জীবন। এই জীবন যুদ্ধের 90টি মাইলস্টোন পার করে শীর্ণ হাত পা নিয়ে গুটিয়ে আছে। আমি আজ ক্লান্ত অবসন্ন। আমি কিন্তু ভরা সংসার, আমার কিন্তু ভরা সংসার, তবুও আমি আজ একা, একেবারে নিঃসঙ্গ। এই দীর্ঘ জীবনে অনেক কিছুই শুনলাম, দেখলাম। দেশের ও দশের আরো কিছু হয়তো জোয়ার ভাটার খেলা দেখা কিছু বাকি আছে। যদি আরো বেঁচে থাকি, তারও সাক্ষী হয়ে থাকি। পুরনো দিনে অনেক ঘটনা দেখেছি, সেগুলোর কিছু কিছু কথা মনের কোণে ভিড় করে। আজ তা তুলে ধরার চেষ্টা করছি। 30 দশকের শেষ, 40 দশকের পুরোটাই ছিল আমার ছাত্র জীবন। সে এক কালান্তরের কাল, এক অবাধ অস্থিরতা, পরাধীন ভারতবাসীদের স্বাধীন করার আন্দোলন। দেখেছি, শুনেছি কত মায়ের কোল,
খালি করার আকুল ক্রন্দন, অনুভব করেছি বিশ্বব্যাপী মহাযুদ্ধের ছাপ, মন্বন্তরের মহামারী, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় বলি হয়ে কত শরণার্থীদের এই দেশের আনাচে কানাচে ভিড়। 1939 সাল, আমার বয়স তখন প্রায় 8। আমরা পরাধীন ভারতবাসী, ব্রিটিশ শাসকের হাতে শাসিত। দেশব্যাপী খবর উঠে গেল, আকাশপথে যখন তখন জাপানিরা আক্রমণ করতে পারে। আমাদের দেশ ও আমরা তো ব্রিটিশ সরকারের পূর্ণ সাম্রাজ্যী তুল্য। এই দেশ ও আমাদের তো বাঁচিয়ে রাখতেই হবে তাদের স্বার্থের খাতিরে। তাই আপৎকালীন সময়ে পথচারীদের নিরাপদ আশ্রয়ের জন্য ফাঁকা জায়গায় তৈরি হলো কনক্রিটের দেওয়াল গেঁথে এআরপি শেল্টার, সাইরেন বাজিয়ে তাদের সতর্ক করা ও বাড়ি ঘরের রাস্তাঘাটে ব্ল্যাকআউটের নির্দেশ, অর্থাৎ ঘরের আলো কম করা, রাজপথে গ্যাস বাতিস্তম্ভে আবছা আবরণ লাগিয়ে দেওয়া, যাতে রাতের অন্ধকারে দেশকে শত্রুর চোখ থেকে আড়ালে রাখা যায়। এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকেও কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল তখন। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ থানা থেকে বেজে উঠল সাইরেন। সাইরেনের আওয়াজটা অন্যরকম, থেমে থেমে বেজে চলেছে। তার মানে বিপদ সংকেত। এ সময়ে যে যেখানে আছে খোলা আকাশের তলায় না থেকে কোনো এক নিরাপদ আশ্রয়ের মধ্যে ঢুকে পড়ত। আমি ছুটতে শুরু করলাম। কয়েকটা বাড়ি পরেই আমার বাড়ি। হাঁপাতে হাঁপাতে যখন দরজায় পৌঁছেছি, দেখি মার উদ্বিগ্ন মুখ। আমার হাত ধরে হিড় করে টেনে একতলার একটা ঘরে ঢুকিয়ে দিল। ওইটা ছিল আমাদের গুদাম ঘর। কিছুক্ষণ বাদেই আবার সাইরেন। এবার সাইরেনের একটানা বেজেই চলেছে, অর্থাৎ বিপদ কেটে গেছে। সকলে এবার বেরিয়ে আসতে পারে। কিন্তু আমিও গুদাম ঘর থেকে বেরিয়ে যেন হাত ছেড়ে বাঁচলাম। আচ্ছা, যুদ্ধের চলেছিল 1945 সাল পর্যন্ত, কিন্তু আমাদের দেশে এর প্রভাব 1943 সাল থেকেই স্তীমিত হতে লাগলো। কিন্তু দোসর হয়ে এলো খাদ্য সামগ্রী ও বস্ত্রের প্রচণ্ড অভাব। বাজার থেকে ধীরে ধীরে উধাও হতে লাগলো এসব জিনিসপত্র। সবটা কিন্তু যুদ্ধের কারণে হয়নি। কিছু অসাধু ব্যবসায়ী ও কালোবাজারির দাপট এর জন্য দায়ী। খাদ্যে ভেজাল, তখনকার দিনে এসব ভাবাই যেত না। খাদ্যে ভেজাল তখন থেকেই শুরু হলো সারা দেশব্যাপী খাদ্য আন্দোলন, বস্ত্র আন্দোলন, মিটিং মিছিলে রাস্তাঘাট ছয়লাভ। সমস্যা মেটাবার জন্য সরকার পক্ষ থেকে বাড়ি বাড়ি লোক পাঠানো হলো পরিবার পিছু লোক গণনার জন্য। সেই মতে রেশন কার্ড তৈরি হলো, বাড়ি বাড়ি তা বিলি করা হলো, যাতে সমস্যাটা কিছুটা কমানো যায়। কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়েছে বলে আমার তো মনে হয় না। 1943 সাল এলো ভয়াবহ দুর্ভিক্ষ। এখনো সেই সব দিনের কথা মনে পড়লে গায়ে কাটা দেয়। সকাল হতেই দরজায় দরজায় ক্ষুধার্তের মিছিল, শিশুকোলে মায়েদের হাহাকার, একটু ভাতের ফ্যান দাও গো মা, একটু ফ্যান দাও। শুধু কি ফ্যান দেওয়া যায়? আমার মা তার সঙ্গে একটু ভাত কিংবা রুটি দিত। কিন্তু কতজনকে দেবে? অত সামর্থ্য যে আমাদের তখন নেই। মা মুখে আঁচল চাপা দিয়ে চোখের জলে সেখান থেকে সরে আসতো। এই দৃশ্য যে চোখে দেখা যায়। আরো কত ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে। সকালে ঘুম থেকে উঠলেই দেখা যেত রাস্তায় পড়ে আছে কঙ্কালসার মানুষের লাশ। একটু পরে কর্পোরেশনের লোক এসে সমস্ত মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে যেত সৎকারের জন্য।
চোখের কোল আজও ভিজে ওঠে সেই সব কথা মনে পড়ল। শুধু কি খাদ্যের জন্য হাহাকার, বস্ত্র সংকটও যে সে সময় হতে দেখেছি। একদিন দেখলাম মায়ের পরনের শাড়িটা শতচ্ছিন্ন। আমার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য মা যত আঁচল চাপা দিচ্ছে, ততই যেন ছেঁড়া ফাটা জায়গাগুলো আরো প্রকট হচ্ছে। আমরা থাকতাম বউবাজার অঞ্চলে। শুনলাম বান্ধব বস্ত্রালয়ে রেশন কার্ড দেখালে পরিবার পিছু একটা করে শাড়ি আর একটা করে ধুতি দেওয়া হবে। তবে শয়ে শয়ে মানুষের লাইন। আমিও এক ভরে গিয়ে দাঁড়ালাম সেই লাইনে, কিন্তু আমার কপালে শাড়ি বা ধুতি কিছুই জুটল না। তার আগেই সব শেষ। মাঝরাত থেকে যে লোকের লাইন পড়েছে, তাহলে কি মায়ের একটা কাপড়ও জুটবে না? আশা ছাড়লাম না। আরেকদিন দেখি এক লরি কাপড় ঢুকছে ওই দোকানে। দু একদিনের মধ্যে আবার সেগুলো বিলি বন্টন হবে। আমি দোকানের মালিকে গিয়ে সব বললাম, বলতে বলতে কেঁদেও ফেললাম। মালিক ভদ্র একটু দয়ালু প্রকৃতির। আমার কান্না থামিয়ে একটার জায়গায় দুটো শাড়ি হাতে দিয়ে বলল, পেছনের দরজা দিয়ে চলে যাও, বাইরে গিয়ে কিন্তু কাউকে কিচ্ছু বলবো না। এবার বলবো, এতক্ষণ বিষণ্ণতার কথাই বলে গেলাম। এবার বলবো ভারতবর্ষের জীবনে নতুন এক সূর্যোদয়ের কথা। 14ই আগস্ট সন্ধ্যে থেকে দিল্লিতে মুষলধারে বৃষ্টি। খবর উঠে গেল আজ দেশের স্বাধীনতা ঘোষণা হবে। তাই এই বৃষ্টি বাদল ঝঞ্ঝাকে উপেক্ষা করে প্রায় 5 লক্ষ মানুষ জড়ো হলেন দিল্লির রায়সিনা হইলে। ওখানে প্রেসিডেন্টস হাউস থেকে লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করবেন আমাদের 200 বছরের পরাধীন ভারতের স্বাধীনতা পাওয়ার কথা। এই মহার্ঘ মুহূর্তটির সাক্ষী হয়ে মানুষ যে থাকতে চায়। রাত 10টার সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং লর্ড মাউন্টব্যাটেন ঢুকে গেলেন ভাইসরয় হাউসে। কিন্তু গান্ধীজি সেদিন উপস্থিত ছিলেন না। 12টা বাজতে তখনও কিছুটা সময় বাকি। জওহরলাল নেহরুর গলা ভেসে এলো রেডিওতে, at the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. জয় হিন্দ। অবাক হয়ে শুনি জওহরলাল নেহরু সেই ভাষণের সাথে সাথে পাড়ায় পাড়ায় আনাচে কানাচে থেকে ধ্বনিত হচ্ছে জয় হিন্দ। আমি তখন 16 বছরের জোয়ান ছেলে। স্বাধীনতা জয়ের উন্মাদনা। ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম রাস্তায়। বিস্ফারিত চোখে দেখি আমার মতো শয়ে শয়ে মানুষও বেরিয়ে পড়েছে। গির্জায় গির্জায় প্রেয়ার বেল বাজছে। ঠিক রাত 12টা বাড়িয়ে রেডিওতে ভেসে এলো মাউন্টব্যাটেনের গলা, ইংরেজ রাজত্বের অবসান ঘটিয়ে ভারত এবার স্বাধীন রাষ্ট্র। মন্দিরে বেজে উঠল কাসর ঘণ্টা। নানা বয়সের মানুষ মিছিল চলেছে পথ জুড়ে। বয়সের ভারে পঙ্গু বৃদ্ধ থেমে নেই। লাঠি ঠুকে ঠুকে তিনিও পথ হাঁটছেন জীবনের অন্তিমে। এ বিজয় মিছিলে যেন তাকে থাকতেই হবে। মেয়েরা শঙ্করধ্বনি দিচ্ছে, কি সুন্দর পবিত্র রূপ তাদের। পরনে লাল পাড়, সাদা শাড়ি, হাতে শঙ্খ, চুলে ফুলের মালা। শিষ্য কুচি গলায় ছিটিয়ে বলছে জয় হিন্দ। সেদিনের সেই স্মৃতি আজও স্পষ্ট আমার চোখে। কারণ 1947-এর 14ই আগস্টের রাত ছিল এক স্বাধীনতার রাত, মুক্তির রাত, আনন্দের রাত, গ্রহণ মুক্তির রাত। তবে চোখের কোল দুটো ভিজে ওঠে যখন মনে হয় এই স্বাধীনতার জন্য কত মায়ের কোল একদিন শূন্য হয়েছিল। 1947-এর 15ই আগস্ট সকাল থেকে ঝকঝকে আকাশ। ঠিক সকাল 8:30 জওহরলাল নেহরু ও তার ক্যাবিনেট নিজেদের দায়িত্বের শপথ গ্রহণ করলেন। তারপর এলো এ মহার্ঘ মুহূর্ত। ব্রিটিশদের পতাকা নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উড়ালেন জওহরলাল নেহরু। সমস্ত ভারতবাসীর চোখে তখন আনন্দ। আজ আমি স্বাধীন দেশের নাগরিক। 91 বছর বয়সের এক অতি বৃদ্ধ।
এতে হলো ৭৫ বছর আগের কথা। এখানে আমার একটা প্রশ্ন রেখে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটাব। আমি সাধারণ পরিবারের ছেলে, বয়স বেড়ে এখন অতিবৃদ্ধ। আমি রাজনীতি বুঝি না, কোনোদিন এর আশপাশ দিয়েও যাইনি। আমরা চাই একটু শান্তিতে বসবাস করতে, স্বাচ্ছন্দ্যে পেটের ক্ষুধা নিবারণের জন্য পেট পুড়ে খেতে। ৭৫ বছর এর স্বাধীন ভারতে আমার একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নরেন্দ্র নারায়ণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর ১৪৫৬৭, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।